ছেড়ে দিন কিছু। বিজেপির শিক্ষক সেলের আহ্বায়ক শ্রী অসিত মণ্ডল, মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উচ্চশিক্ষা মন্ত্রী শ্রী দীপক বর্মন, প্রতিমন্ত্রী ডক্টর হরেকৃষ্ণ বেরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এবং আমাদের মুখ্য সচেতক, মালদা ইংলিশ বাজারের বিধায়ক শ্রী অম্লান ভাদুরী, আমার সহকর্মী রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠন শ্রী অমিতাভ চক্রবর্তী, সম্মানিত মঞ্চ, এখানে যে মাস্টারমশাইরা উপস্থিত হয়েছেন প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সমাজে স্কুল শিক্ষকদের একটা নির্দিষ্ট স্থান আছে, অবস্থান আছে। একজন শিক্ষকের সঙ্গে ছাত্রের যে সম্পর্ক স্কুলে গড়ে ওঠে, সেটা কোনোদিন কলেজ বিশ্ববিদ্যালয়ে ওঠা সম্ভব নয়। কারণ একদম তরুণ অবস্থায়, শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হবার সেই অ্যাডোলেসেন্সে শিক্ষককে যেভাবে সে একটা পিতার স্থানে গ্রহণ করে, মায়ের মতো করে গ্রহণ করে, সমাজে এই বন্ধন আর অন্য কোনো জায়গায় সম্ভব নয়। আর সে কারণেই যে কোনো রাজনৈতিক দলের ভিত্তি, তার প্রসার, তাকে সর্বব্যাপী করা, সর্বস্পর্শী করার ক্ষেত্রে শিক্ষকদের নিজস্ব একটা অবদান আছে। 34 বছরের বাম শাসন টিকে থেকেছিল কারণ তাদের সংগঠনের মূল চাবিকাঠি ছিল পশ্চিমবঙ্গের শিক্ষকরা। শিক্ষকদের জন্য বামফ্রন্ট তাদের বেতন বৃদ্ধি করেছিল, তাদের জীবনমানের কিছুটা পরিবর্তন আনতে তারা সক্ষম হয়েছিল। কিন্তু আমরা তো নিজেদের মতো করে রাজনীতি করি, আমরা আমাদের কথা বলি। আমরা কি করতে চাই এখানে প্রত্যেকটি শিক্ষিত মানুষের জানা। সীমাবদ্ধতার মধ্যে দিয়ে বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে একটা রাজ্য সরকার তৈরি হয়েছে, যে রাজ্য সরকারের অর্থনীতিকে বিগত সময়ে তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কার্যত সম্পূর্ণ ধ্বংসের দরজায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সমকাজে সমবেতনের দাবি, কখনো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে চাকরি লুঠের বিরুদ্ধে শিক্ষকরা রাস্তায় অবস্থান করেছেন। শিক্ষক না হলেও যার মেধাকে কার্যত আলু পটলের মতো বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল, তিনিও শিক্ষক, তিনিও পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন। এই পরিস্থিতি ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে তৈরি হয়নি। শিক্ষকদের চাকরি বিক্রির যে ধারাবাহিকতা বজায় রেখেছিল তৃণমূল কংগ্রেস, আজকে এটি একটি নজিরবিহীন ঘটনা ভারতবর্ষের ক্ষেত্রে। একটি ছেলে একদিন সকালবেলা বাড়ি এলো, এসে বললেন, স্যার দাদা আমি স্কুল টিচার, সবে মাত্র পিএইচডি অ্যাওয়ার্ডেড হয়েছে, আমি ফিজিক্স পড়াই, আমি মুম্বাই চলে যাচ্ছি আমার শিক্ষকতা ছেড়ে। আপনার কারণ? বলল, কারণ এটা নয় যে একটি বহুজাতিক সংস্থার চাকরি পেয়েছে। আমি জানি যে বেশি টাকা তারা আমাদের দিচ্ছে মুম্বাইয়ের মতো শহরে বাড়ি ভাড়া করে থেকে, আজকে সেখানে আমি খুব একটা লাভবান হব না। কিন্তু আমার দিকে ছাত্ররা যখন তাকাচ্ছে, আমার মনে হচ্ছে ওরা যেন আমাকে প্রশ্ন করছে বা আমার সম্পর্কে ভাবছে, আমিও কি চাকরিটা কিনে নিয়েছি, আমিও কি চাকরি কেনা শিক্ষক। আজকে এই অপমান থেকে মুক্তির জন্য আমি আজকে শিক্ষকতা থেকে আমি অবসর নিয়ে আমি ভিন্ন জায়গায় চলে যাচ্ছি। এই পরিস্থিতির মধ্যে একটা সরকার তৈরি হয়েছে। প্রত্যেক সরকারি কর্মচারী হোক, স্কুল শিক্ষক হোক, তাদের নির্দিষ্ট দাবি দেওয়া আছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চিন্তা ভাবনা করছেন, অন্তত আমাদের উচ্চশিক্ষামন্ত্রী চিন্তা করা শুরু করে দিয়েছেন যে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মতো পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদেরও সরকারি চাকুরি করছেন এই হিসাবে তাদের ট্রিট করা যায় কিনা। এখনো আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্ত হবে ক্যাবিনেটে। এই সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মন্ত্রিমণ্ডল আছে। কিন্তু দল হিসেবে এটাই বিজেপির অবস্থান। সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে আমরা এই পদ্ধতি চালু করেছি। তাতে অর্থনৈতিকভাবে আপনারা বিশেষভাবে লাভবান হবে বিষয়টি এরকম নয়, কিন্তু আপনার নিরাপত্তা বাড়বে। আজকে পশ্চিমবঙ্গে ৮,২০০-র বেশি স্কুলকে বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে। দুর্ভাগ্যজনকভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে যে আজকে বহু মহকুমা আছে যেখানে কোনো বিজ্ঞানের শিক্ষক নেই। আমি বসিরহাটে দক্ষিণের স্বল্প দিনের বিধায়ক ছিলাম। রাজনীতির কারণে প্রায় ৪০ বছর ধরে বসিরহাটে যাতায়াত করছি। একদিন একটি অধ্যাপক এসে বললেন, আপনি খবর জানেন হাসনাবাদ ব্লকে কোনো বিজ্ঞানের শিক্ষক নেই, এই অবস্থা তৈরি হয়েছে। আমরা এগুলো বিহারে শুনেছি। বিহারের শিক্ষা অবস্থা নিয়ে বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের সিপিআইএম এর নেতারা বক্তব্য রাখতেন, তুলনা করতেন বিহারের শিক্ষা ব্যবস্থা উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে পশ্চিমবঙ্গের। নিজেদের সাফল্যটা থেকে তুলে ধরবার চেষ্টা করতেন বিহারকে উত্তরপ্রদেশকে সামনে রেখে। কিন্তু আজ আমরা কোথায় দাঁড়ালাম? সিপিআইএম চলে গিয়েছিল শুধু একটিমাত্র স্লোগানে, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে প্রতিবাদ করব, সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করব। আমি স্কুলে গিয়ে যদি ম্যানেজিং কমিটির কোনো দৌরাত্ম্য দেখি, কোনো একাধিপত্য দেখি, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করব। যে প্রতিবাদ পরোক্ষভাবে অত্যন্ত সুচতুরভাবে আজকে 16 সাল পর্যন্ত সিপিআইএম এর 34 বছরের একটা মৃত সময়ের অটোপসি করে কাটাছেঁড়া করে চালিয়ে গেলেন। তারপরে শুরু হলো কেন্দ্র বিরোধিতা, নরেন্দ্র মোদীর বিরোধিতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অবমাননা, সংসদীয় রাজনীতির নীতিকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে মানুষের সমস্ত মৌলিক অধিকারকে বাজেয়াপ্ত করে সাংবিধানিক সমস্ত ব্যবস্থাকে, সমস্ত প্রথাকে তিনি ভেঙে দিয়ে একটা সরকার পরিচালনা করলেন 2026 সাল পর্যন্ত। দেখুন, রাষ্ট্রবিজ্ঞানের নিয়মে, সমাজবিজ্ঞানের নিয়মেই ইতিহাসের গতিকে অব্যাহত রেখেই আজকে তৃণমূল কংগ্রেস সরকার থেকে চলে গেছে। আপনারা যারা এখানে এসে, আমরা চাই পশ্চিমবঙ্গের মৃত গৌরব ফেরাতে। আমরা চাই পশ্চিমবঙ্গের যে নাম হয়েছে একটি পরিযায়ী শ্রমিক, লেবার প্রডিউসার স্টেট, এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনতে। আর তার জন্য শুধুমাত্র একদিকে যেমন আমরা চেষ্টা করছি বৃহৎ শিল্প আনার, একদিকে যেমন আমরা বিনিয়োগ বাড়ানোর কথা বলছি, একদিকে যেমন আমরা কৃষক এবং শ্রমিকের স্বার্থকে সুরক্ষিত করবার কথা বলছি, আমাদের এখানে ডেইলি ওয়েজেস যাতে প্রত্যেকটি শ্রমিক পায়, প্রত্যেকটি ক্ষেত মজুর পায়, সেটার চেষ্টা করছি। সেখানে শিক্ষকদেরও একটা নির্দিষ্ট দায়িত্ব আমাদের দলের এই সমাজের মানুষের কাছে, আপনাদেরও আমাদের দলের বক্তব্য। সমস্ত প্রশ্নের উত্তর জয় শ্রীরাম নয়। দেখুন, সমস্ত প্রশ্নের উত্তর জয় শ্রীরাম নয়। কংগ্রেসের সমস্ত প্রশ্নের 15 বছরের ইতিহাস নয়। মানুষ এগুলো জানেন। মানুষ সচেতন ভাবেই আমাদের ভোট দিয়েছেন। যে বুথে আমাদের কোনো এজেন্ট ছিল না, সেই বুথেও আমরা এই নির্বাচনে 550 ভোটের লিড পেয়েছি। কারণ মানুষ এগিয়ে এসেছেন। মানুষ গণভোটে সেদিনই অংশগ্রহণ করেছিলেন যেদিন রিক্লেম দ্য নাইট হয়েছিল। সেই প্রতিবাদ শুধুমাত্র আরজি করের ওই মেয়েটির জন্য ছিল না, 550 পুঞ্জীভূত জনরোষ আছড়ে পড়েছিল রাস্তায়। কারণ মানুষ দলমত নির্বিশেষে মানুষ পথে গণভোটে সেদিনই অংশগ্রহণ করেছিলেন যেদিন রিক্লেম দ্য নাইট হয়েছিল। সেই প্রতিবাদ শুধুমাত্র আরজি করের ওই মেয়েটির জন্য ছিল না, পুঞ্জীভূত জনরোষ আছড়ে পড়েছিল রাস্তায়। দলমত নির্বিশেষে মানুষ পথে নেমেছিলেন। আমি বর্ধমান থেকে একটা পার্টির কার্যক্রমে অংশগ্রহণ করে আমি বাড়ি ফিরছিলাম বিধাননগরে।
হঠাৎ ভিআইপির ওপরে আমার গাড়ি আটকে গেল। বললেন কি হয়েছে? বলছেন মানুষ রাস্তায় নেমে গেছে, রেক্লেম দ্য নাইট। আমাদের নেওয়া কার্যক্রম নয়। আমি নেমে গিয়ে দেখলাম হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আরো বেশি যে ঘটনা আমাকে আশ্চর্যান্বিত করলো, যে এলাকার একজন পরিচিত বিজেপি বলে তিনি প্রতিষ্ঠিত এবং পরিচিত, দীর্ঘদিন বিজেপি করছেন, হঠাৎ ওই 4 ঘন্টার বিজেপি নয় বা হঠাৎ দলবদল করা বিজেপি নয়, সে দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে স্লোগান দিচ্ছে। আর সেই স্লোগানের সঙ্গে গলা মেলাচ্ছে কে? মেলাচ্ছে সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক মেরুতে থাকা এসইউসিআই একযোগে স্লোগান দিচ্ছে। 2.5 ঘন্টার চেষ্টায় আমি পিছনের রাস্তা দিয়ে আমারই দলীয় কর্মীদের সহযোগিতায়, আমি যখন তালা, আমার বাড়িতে 2 জন থাকেন, আমার এক বোন আর তার হাজব্যান্ড, তারা 2 জন কেউ বাড়িতে নেই। তারা কোথায় গেছেন? বলল করুণাময়ীতে তারাও নেমে গেছেন রিক্লেম দ্য নাইট। আসলে সেদিনই গণভোট, সেদিনই পশ্চিমবঙ্গের মানুষ তার ক্ষোভ প্রকাশ করে দিয়েছে। আর জেনজি নিয়ে যে আধুনিক তরুণ প্রজন্মের কথা বলছেন, সেদিনও আর একটা গণভোট হয়ে গিয়েছিল, যেদিন মেসিকে দেখতে গিয়ে তরুণ প্রজন্ম টুসিকে দেখতে পেল এবং তারা সেখানে চোর চোর বলে চিৎকার করলো। সেদিনই কিন্তু ভোট শেষ হয়ে গিয়েছে। আমি প্রথমে বলছিলাম 9 মাস আগে থেকে, যেদিন আমি দুর্ঘটনা চক্রে রাজ্যের সভাপতি হলাম, সেদিন আমি প্রথম বক্তৃতায় বলেছিলাম যে তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাচ্ছে। পৃথিবীর কোন শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে 4র্থবারের জন্য ক্ষমতায় ফিরিয়ে আনা। গত পরশুদিন দিল্লি যাচ্ছিলাম, হঠাৎ বিমানবন্দরের লাউঞ্জে বিখ্যাত অভিনেতা অনুপম খেরের সঙ্গে দেখা হলো। बोले भाई साहब हम तो आपको ढूंढ रहे थे, आपको बिना देखे हम कैसे यहां से चले जाए, आप मेरा सर के लिए इतना चिंता कर रहे हैं। हम लोग क्या बोलेंगे भैया? আমি তো এটাই বলেছিলাম। বলা বলে থেকে অ্যাকচুয়ালি স্পিরিট क्या था? আমি এটাই বলেছি, আমি তো এটাই বলেছি যে গঙ্গার জল নবান্নে ঢুকে পড়তে পারে, আকাশ হয়তো রাইটার্সে ভেঙে পড়তে পারে, অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস 4র্থবারের জন্য আসবে না। উনি আমায় প্রশ্ন করলেন, এত কিছু থাকতে আমার মাথাটাকে আপনি ধরলেন কেন? আমি বললাম দেখুন, আপনার অগণিত ভক্ত আছে সারা দেশ জুড়ে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আপনাকে চেনেন। তা আমিও তো আপনার একজন ফ্যান হিসেবে আপনার মাথার উপরে অধিকার আমার আছে, সেই অধিকার থেকে আমি বলি। উনি নিজে একটা ভিডিও করে ছাড়লেন। সারা ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তের মানুষ আজকে খুশি। এই জয় শুধুমাত্র যদি মনে করে থাকেন একা বিজেপির জয়, তাহলে ভুল করবেন। সুরাট থেকে একজন ভদ্রলোক, তিনি নিজের ব্যক্তিগত প্রচেষ্টায়, একদম সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায়, নিজের রোজগারের টাকা দিয়ে 3টে ভলভো বাস ভাড়া করে কলকাতায় পাঠিয়েছেন দাসপুরে ভোট দেওয়ার জন্য। আমাদের এই যাদবপুরের একজন বাসিন্দা ডক্টর জিষ্ণু বসু সহপাঠী, তিনি গোটা ব্যবস্থা করেছেন। 882টা ট্রেন এসছে পশ্চিমবঙ্গে, স্পেশাল ট্রেন, শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। কারণ সারা ভারতবর্ষের মানুষ আজ যে তাকিয়ে আছেন পশ্চিমবঙ্গের দিকে, তারা যেন মুক্তি পেয়েছেন। টিভির পর্দার কারণে বা সংবাদ মাধ্যমের কারণে আমার চেহারাটা একটু পরিচিত আছে বিদেশে। সেখানে যারা বাঙালিরা আছেন, রাত্রিবেলা ফোন করে আমাকে দেখাচ্ছেন যে অনাবাসী ভারতীয়রা পার্টি চলছে, একদিকে মোদিজির ছবি, অন্যদিকে কোনখান থেকে একজন হরিপদ ভারতীর ছবি আবিষ্কার করেছে, পাশে রেখেছে, আর শ্যাম্পেন ছেটাচ্ছে তার উপরে। বলছেন আমরা জিতছি। অভূতপূর্ব দৃশ্য। 12 জায়গা থেকে আমি দেখলাম পার্টির ছবি, তারা পাঠাচ্ছেন ছবি, লাইভ করেছেন। আমার বিশ্বাস হচ্ছে না। মনে মনে এখনো আমার ভাবতে একটু কষ্ট হয় যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আছে এবং আমাদের উচ্চশিক্ষা মন্ত্রী একটু আগে আমার পাশে বসে আছে। আবার পাশেও একজন মন্ত্রী আছেন, মাঝখানে আমি স্যান্ডউইচ।
এই অবস্থা আসবে কারণ আমরা যে সময় রাজনীতি করেছি তখন আধ ঘন্টা বক্তৃতা করলে অন্তত 15 মিনিট বলতে হতো আরে আমরা জনতা পার্টি নই, আমরা ভারতীয় জনতা পার্টি। বুদ্ধদেব ভট্টাচার্য সর্বদলীয় মিটিং হলে বলতেন বিধানসভায় যার কোনো প্রতিনিধিত্ব নেই তাদের আমরা সর্বদলীয় বৈঠকে ডাকি না। পার্টি অফিসে বসে রাহুল সিনহায় বলতো যে শ্রমিক এর থেকে যদি রাস্তায় একটা চড় মাত্র ধরে তারও মনে হয় কম অপমান হতো। আমরা 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 2টো আসনে জয়লাভ করেছিলাম। আমাদের দেখে মানুষ মজা করে বলতো হাম দো হামারা দো। আদবানিজি একবার কলকাতায় বলেছিলেন হাম দো হামারা দো লেকিন বাংলাদেশ সে আনে দো। আজকে আপনাদের এই শিক্ষকদের একটা সবচেয়ে বড় দায়িত্ব আছে। দেখুন, নিজস্ব দাবি দেওয়া তো থাকবেই, বিজেপির শিক্ষা সেলের একটা নিজস্ব বক্তব্য থাকবে। কোন সরকারি পদক্ষেপকে যদি মনে হয় যেটা আপনাদের চলার পথের পরিপন্থী, আপনারা সেটা প্রকাশ্যে বলবেন না, সেটা এসে দয়া করে দলীয় দফতরে যিনি দায়িত্বে আছেন তার কাছে জানিয়ে দেবেন। কারণ কোন সেল, কোন মোর্চা তৈরি হয় কারোর অধিকারকে বাজেয়াপ্ত করবার জন্য নয়। আপনারা শিক্ষক যদি মনে করেন আপনারা শুধুমাত্রই একটা পলিটিক্যাল ফ্রন্টকে এবং পলিটিক্যাল ডিসিশনকে করবোরেট করবার জন্য আপনারা আছেন, তা নয়। শিক্ষকদের আমি বারবার বলেছি একটা সামাজিক দায়িত্ব আছে। আপনারা যদি কোনো রাজনৈতিক মতবাদকে মানুষের সামনে নিয়ে যান, ছাত্রদের কাছে নিয়ে যান, যদি প্রাক্তন ছাত্র ছিলেন আপনাকে যতটা সে গ্রহণ করবে, তার বিশ্ববিদ্যালয়ে যার কাছে সে এখন পিএইচডি করছে যার আন্ডারে, তার কথাও সে গ্রহণ করবে না, কারণ আপনাদের সঙ্গে তার শৈশবের স্মৃতি জড়িয়ে। এই দায়িত্ব আপনাদের নিতে হবে। কারণ যে সরকার এসছে, এই সরকারকে ডেলিভার করছে, তার থেকে বড় কথা হচ্ছে মানুষ সরকারের কাছে কি চাইছে। আমাদের অনেক ক্ষেত্রেই 2 পা এগিয়ে 3 পা পিছিয়ে আসতে হচ্ছে, কারণ কার্যত আমাদের ভাড়ার শূন্য। বিপরীত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা বাজেট পেশ করা হয়েছে, যে বাজেটে সমাজের সর্বস্তরের মানুষ খুশি। পশ্চিমবঙ্গের বিগত সরকার সরকারি কর্মচারীদের সঙ্গে, পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছিলেন, বিশ্বাসঘাতকতা করেছিলেন। মানুষের দেহ করের টাকা খরচা করে তাদের অধিকার ভঙ্গের জন্য বিভিন্ন কংগ্রেসের নামি দামি ব্যারিস্টারদের ভাড়া করেছেন। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আরেকটা আবেদন জানাতে চাই যে উনি অনুগ্রহ করেন। আমি তো দলের লোক, আমি তো সরকারের কেউ নয়, আবেদন জানাতে পারি। এবার আমার বিনম্র নিবেদন আপনার কাছে যে আপনি একটু দায়িত্ব নিয়ে কত টাকা এই উকিলদের পেছনে খরচা হয়েছে গত 15 বছরে, চুরিকে বাঁচিয়ে রাখবার জন্য সরকারের পক্ষ থেকে একটা শ্বেতপত্র প্রকাশ করুন। এ টাকা তো মানুষের টাকা, এ টাকা তো আপনাদের টাকা, যে টাকা আপনারা আপনাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করেছিলেন। প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্য সরকারের ভাড়ারে জমা করেছেন। আপনাদের টাকা কেড়ে নিয়ে আজকে সেই টাকা দিয়ে উকিল রেখে আপনাদের ডিএ বন্ধ করবার বা সাধারণ মানুষের প্রত্যেকটা চাহিদাকে সরিয়ে দেবার জন্য গত সরকার কাজ করে গেছে। কিন্তু মনে রাখবেন, আমাদের এই সরকার শুধুমাত্র 15 বছরের সময়টাকে নিয়ে কাঁটাছাড়া করবে না। তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, কারাপশন এন্ড তৃণমূল কংগ্রেস ইজ সিনোনিমাস। একথা পশ্চিমবঙ্গের মানুষকে নতুন করে বুঝিয়ে দিতে হবে না। তৃণমূল কে, তৃণমূল কিরকম, তৃণমূল কেন ছিল প্রত্যেক মানুষের জানা। কেউ কেউ এখন আবার অন্যদিকে গিয়ে এদিক ওদিক করে মনে করছেন যে তার সমস্ত পাপ তিনি ধুয়ে মুছে ফেলবেন, মানুষ মেনে নেবে না। হাততালি দেবেন না প্লিজ। ডিম ছোঁড়াকে বিজেপি সমর্থন করে না। এই ডিম ছোঁড়ার রাজনীতি বা গ্লাসের ডিমকে ঢেলে নিয়ে গুলে গ্লাস দিয়ে এখন মুখের উপর ছোড়া রাজনীতি, এটা বিজেপির এজেন্ডার মধ্যে নেই। এ ধরনের ঘটনা রোজ রোজ সমাজে ঘটতে থাকলে সারা দেশের কাছে আমাদের মুখে চুনকালি পড়বে, সেটা আমরা চাই না। তৃণমূলকে তো মানুষ চিনে গেছে। এখন তৃণমূলের কিছু মানুষের বিবেক জাগ্রত হয়েছে, তারা মনের কথা বলছেন, সেটা তাদের পারিবারিক অশান্তির কথা। আপনার স্ত্রীর সঙ্গে আপনার কি সংঘর্ষ হয়েছে, আপনাদের দুজনের মধ্যে কি ঘটেছে, বন্ধ ঘরের মধ্যে কি হয়েছে, সেটা তো আর আপনি এসে আমাদের এই শিক্ষক সম্মেলনে আমাদের এই সেলের কাছে জানাবেন না। ওটা ওদের ব্যাপার।
কিন্তু মনে রাখবেন, গাছের যত উঁচুতে গিয়েই বসুক না কেন, কাককে কোনোদিন পায়রার মতো দেখতে লাগবে না। তৃণমূল এক। আমি একবার বলেছিলাম যে তৃণমূলের ভোট আমাদের চাই। আমি বলেছিলাম যে ভাই, তৃণমূলের ভোট কেন চাইছি? যারা দীর্ঘদিন মমতা ব্যানার্জিকে অপ্রাসঙ্গিক হতে দেননি, যারা সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি থেকে মিথ্যা মামলার শিকার হয়েও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে লিখেছিলেন, যারা চাকরি কেনেননি, যারা চাকরি বিক্রি করেননি, যারা সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা ভাষা সন্ত্রাস আমদানি করেননি, যারা বিরোধী নেতা নেত্রীদের ওপরে দলীয় কর্মীদের খুন করেননি, সেই তৃণমূল কংগ্রেসের ভোটও আমাদের চাই। আমাকে একজন জিজ্ঞাসা করলো, তাহলে কি তৃণমূলে ভালো আছে কেউ? আমি বললাম, তৃণমূলে ভালো তৃণমূলে খারাপ এ কি করে আমি বলতে পারি? তৃণমূল তো তৃণমূলই। তারপরে দেখলাম আমার বিরুদ্ধে মিম শুরু হয়ে গেছে, কেন ভালো তৃণমূল। আমি তো অন্তত দেখলাম, অন্তত এই শব্দটা বলে একটা লাভ হয়েছে যে তৃণমূলের ওপরে মানুষের কতটা ঘৃণা ক্রোধ পুঞ্জীভূত হয়ে আছে, আজকে সেটা দেখা যাচ্ছে। তাই আপনাদের দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে রক্ষা করার। 2200 কিলোমিটারের বেশি বাংলাদেশের সঙ্গে আমাদের একটা বর্ডার আছে, যে বর্ডার অবৈজ্ঞানিক, ফুল অফ ওয়াটার বডিজ, বর্ডার পোরাস বর্ডার। এখানে দীর্ঘদিন বিএসএফ এবং রাজ্যের যে আমাদের সংস্থাগুলো আছে, পুলিশ আছে, তাদের কোনো সিআইডি আছে, তাদের কোনো যৌথ অপারেশন ছিল না। জনসচেতনতা বৃদ্ধির জন্য, অনুপ্রবেশ রোকবার জন্য বিগত সরকারগুলো 50 বছর ধরে পশ্চিমবঙ্গে অবস্থার কোনো পরিবর্তন করেননি, মানুষকে দিশা দেখাতে পারেননি। সীমান্তবর্তী জেলার জনসন্তুলন সম্পূর্ণ বদলে গিয়েছে। আজকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, আর মুর্শিদাবাদ মালদার কিছু মানুষ বাজি ফাটিয়ে সেটাকে সেলিব্রেট করছেন। এই পরিস্থিতি তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামে গিয়ে বলছে যে প্রদীপ জ্বালতে পারবে কিন্তু শাঁখ বাজাতে পারবে না, মড়া পোড়াতে পারবে কিন্তু হরিবোল দিতে পারবে না। এই পরিস্থিতি তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের, যার বাইরে আমরা বেরিয়ে আসতে পেরেছি। একমাত্র পরিচয় হয়ে গিয়েছিল মানুষের টুপি, মাথায় টুপি, গোল টুপি। আমাদের এখানে হিজাব আমদানি করেছিলেন মুখ্যমন্ত্রী। সমস্ত নেতাদের আগে লাইট পোস্টে ছবি লাগানো থাকতো, প্রত্যেক তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়কদের মাথায় একটা ফেজ টুপি, হাত ওপরের দিকে, দু হাত তুলে আছে। কিসের, কাদের উদ্দেশ্যে হাত তুলেছে? ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নবীর উদ্দেশ্যে নয়, হাতটা তুলে রেখেছিল একটা বড় ফুটবল 30% ব্লক ভোটের ক্যাচটা লোকবার জন্য। আমরা পশ্চিমবঙ্গে প্রমাণ করে দিয়েছি যে 30% ভোট না পেয়েও বা তাদের বাইরে রেখেও, যদিও এটা আমাদের প্রচারের কোনো অংশ ছিল না, যারা মনে করেছিলেন যে 30% ব্লক ভোট দিয়েই পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতায় আসবেন বা 30%ই মানুষ আগামী দিনে পশ্চিমবঙ্গের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, তারা মূর্খের স্বর্গে বাস করেছিলেন। আসামের ডেমোগ্রাফি দেখুন, 41% মাইনরিটি, তারপরেও সেখানে বিজেপি তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে রেকর্ড ভোটে জিতে। আর বিজেপির বিরুদ্ধে এত সংঘবদ্ধ প্রচার, বিজেপির বিরুদ্ধে বাম এবং তৃণমূল ঐক্যবদ্ধভাবে প্রচার করবার পরেও আজকে 207টি আসনে জয়ী হয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আমরা আসতে পারি। কিন্তু কেউ মনে করার কোনো কারণ নেই, আত্মতৃপ্তির কোথাও কোনো জায়গা নেই, অহংকারের কথা কোথাও কোনো জায়গা নেই, কারণ অহংকারের কোনো স্থান রাজনীতিতে নেই। ঔদ্ধত্য এবং অহংকারের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন, সেটা তৃণমূলের দিকে তাকিয়ে আপনারা বুঝতে পারবেন। একজন উত্তরাধিকারী বলেছিলেন বেলা 12টার পরে কিছু একটা হবে, আহ্বান জানিয়েছিলেন। পৃথিবীর অন্যতম মানে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ভোট বিশেষজ্ঞ অমিত শাহকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে আগলি বার 200 পার, দয়া করে বেলা 12টা পর্যন্ত থাকুন কলকাতায়, ডিজে শোনাবো রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে। আমি বলেছিলাম সেদিনের বেশি দেরি নেই,
যেদিন ওনাকেই প্রয়োজনে গ্রিন করিডোর করে দিল্লি পৌঁছতে হবে, আর গিয়ে বলবেন, হায় পিত ক্ষমা করো মোরে, সন্তান তব আসিয়াছি তো ঘরে। এর বাইরে কিছু নেই। কেউ এ ঔদ্ধত্যকে স্থান নেই। যদি আপনারা ঔদ্ধত্য দেখান বিজেপি 207টি আসন পেয়েছে বলে, যদি আপনারা এই ধরনের মানুষকে সমর্থন করে কোথাও, যেখানে যে ডিম ছুড়বে তাকে বলুন বন্ধ করতে। কিছু মানুষ নেমে পড়েছেন ময়দানে পাপ ধোলাবার জন্য। 4 ঘন্টার বিজেপি, তাদের সামলাতেই আমরা সবচেয়ে বেশি ব্যস্ত। 4 ঘন্টার বিজেপি, কি ভালোবাসা! একজন তো একটা বই লিখে ফেলেছেন, এইমাত্র আমি বলছিলাম আমাদের মাননীয় মন্ত্রীকে, বই, এই মোটা বই বিজেপির জয় নিয়ে। এর মধ্যে দেখুন বই লিখেছেন, প্রতিভা দেখুন রবীন্দ্রনাথের উপরে, এরও মোটা বই লিখেছেন, তার উপরে আবার ছবি দিয়ে বিজেপির জয়ের বিশ্লেষণ করে বই পর্যন্ত বেরিয়ে গেছে। আজকে মানুষের উৎসাহ আপনি এটা বলতে পারেন, আবার অতি উৎসাহ বলতে পারেন, আবার বিজেপির দিকে ধাবিত হওয়ার একটা প্রচেষ্টার কথাও বলতে পারেন। প্রত্যেকটা রাজনৈতিক দল সর্বব্যাপী হতে চায়, রাজনীতি সর্বস্পর্শী হতে চায়। আমি চাইবো আমার দল আরো বাড়ুক। আমি চাইবো আজকে শিক্ষক সম্মেলনে যারা অংশগ্রহণ করেছেন তারা যেমন দাঁড়িয়ে আছেন, এটা আমাকে কিন্তু আপনাদের কষ্ট হলেও আমাকে একদম তৃপ্তি দিচ্ছে। কারণ আমরা 15 জনের শিক্ষক সম্মেলনও 1980-র দশকের মাঝখানে করেছি। আজকে এত শিক্ষক আমাদের কাছে এসেছেন কারণ আমরা লক্ষ্যভ্রষ্ট হইনি, আমরা একটা নির্দিষ্ট মতাদর্শকে সামনে রেখে রাজনীতি করছি। আজকে ভারতবর্ষের যে হৃত গৌরব সেটাকে ফিরিয়ে দেবার রাজনীতি বিজেপির রাজনীতি। এই যে স্যাফ্রনাইজেশন অফ এডুকেশনের কথা বলছেন এবং এ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ ভ্রান্তি ছড়াচ্ছেন, আমাদের হয়েও যারা বক্তব্য রাখছেন তারা ভুল কথা বলছেন। তাদের পরিষ্কার বলবেন এটা গিয়ে যে আমরা শুধু ভারতবর্ষের ক্যারিকুলাম, ভারতবর্ষের সিলেবাস বদল করতে চাইছি না। আমাদের টার্গেট অনেক বড়। আমরা পৃথিবীর ইতিহাসকে বদল করে দিতে চাই। কারণ এই মানব সভ্যতার ইতিহাস যেভাবে যারা তুলে ধরেছেন, শুধুমাত্র রিজিওনাল সুপ্রিমেসি, শুধুমাত্র কিছু নিজেদের সুপ্রিমেসিকে এস্টাবলিশ করবার জন্য কিছু জিওফিজিসিস্ট, কিছু বিজ্ঞানী আর কিছু ইতিহাসের লেখক তারা মানব সভ্যতার ইতিহাসের ধারার গতিমুখটাই বদলে দিয়েছিলেন। আর্যদের ভারত আক্রমণ তত্ত্ব আমরা ছোট থেকে পড়ে এলাম, কিন্তু আমাদের বিচার পরিবার আমরা প্রথম থেকে বলছি এরিয়ান ইনভেশন থিওরি ইজ আ মিথ। 30 বছর আগে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়ে গিয়েছিল, সেই গল্প আজকে শেষ। একটা সময় জার্মানির ওখানে মানুষ বলতেন, we are the successor of Teutonic civilization, we are born to rule and we are born to be ruled। সেই ঔদ্ধত্যের দিনও শেষ। আমাদের দীর্ঘদিন শেখানো হয়েছে ইউনিটি এবং ডাইভার্সিটি, বিভেদের মাঝে দেখো মিলন মহান, কিন্তু আমরা উল্টো দিকে দাঁড়িয়ে বলেছি unity manifested itself into diversity and we celebrate that unity, celebrate that diversity within the ambit of unity। এটা আমরা বলেছি, ঐক্যটাই বৈচিত্র্যের মধ্যে প্রকাশিত, আজকে এই কথা আমরা বলেছি। আমরা পৃথিবীকে ক্যালকুলাস দিয়েছি, আমরা পৃথিবীকে শল্য চিকিৎসা দিয়েছি, আমরা পৃথিবীকে 3.5 লক্ষ মেডিসিনের সন্ধান দিয়েছি, আমরা গোটা পৃথিবীর মানুষকে লোহা তৈরি করা শিখিয়েছি, আমরা জিওমেট্রি শিখিয়েছি, আমরা ট্রিগোনোমেট্রি শিখিয়েছি, আমরা বাইনোমিয়াল ক্যালকুলাস শিখিয়েছি। এই যে আমি কথা বলছি, আপনারা যে গ্রামার পড়াচ্ছেন স্কুলে, এর জনকও ভারতবর্ষের ওই পানিনি কাশ্মীরে বসে তিনি প্রথম গ্রামার তৈরি করে দিয়েছিলেন এই মানব জাতির জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পানিনিকে বলা হয় ম্যাকমিলান অফ দ্য ইস্ট, কেউ কিন্তু ম্যাকমিলানকে বলে না পানিনি অফ দ্য ওয়েস্ট। ওইখানে পৌঁছে দেওয়াটাই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যেরই আমাদের রাজনীতি। দেখুন, একটা রাজনৈতিক দল নতুন করে ক্ষমতায় এসেছে। আমি দলের কথা বলতে পারি, সরকারের কথা বলবো না। আমি দলের পক্ষ থেকে আমাদের অবস্থান, আমাদের বক্তব্য, আমাদের আবেদন আমাদের মন্ত্রীদের সামনে রাখছি। কারণ পশ্চিমবঙ্গে গত 50 বছর যে সরকার চলেছে সেই সরকারগুলো ছিল দলের সরকার।
15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করে মঞ্চের এপাশ থেকে ওপাশ অস্থির পদচারণা করেও তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করতে পারেননি। যেটা করেছিলেন সেটা তৃণমূল কংগ্রেস সরকার। তিনি চেষ্টা খুব একটা কম করেননি। তিনি কবিতা বিতান লিখেছেন। তিনি কার্যত রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে কথাঞ্জলি লিখে দিয়েছিলেন গীতাঞ্জলির পরিবর্তে। তিনি বিশ্বভারতীর পরিবর্তে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছিলেন। কিন্তু তারপরেও আমাদের খুব একটা পরিবর্তন হয়নি। তাই এই সরকার পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সরকারের সঙ্গে দলের সমন্বয় থাকবে। দল তীক্ষ্ণভাবে সরকারের উপরে দৃষ্টি রাখবে। সংকল্পপত্র যা আমরা মানুষের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছি নির্বাচনের আগে, তার কতটা বাস্তবায়িত হচ্ছে। দল প্রকাশ্যে এই সরকারের সমালোচনা করবে না, সরকারকে পরামর্শ দেবে, সরকারের কাছে প্রয়োজন হলে তাদের দাবি পেশ করবে, সরকারের গৃহীত নীতি সিদ্ধান্তগুলোর বাস্তবায়িত করবার জন্য বা মানুষের কাছে আরো জনমুখী করবার জন্য প্রচারে দল নামবে। কিন্তু সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। তাই আপনাদের এখানে আমি দলের কথা বলতে পারি, সরকারের কথা নয়। আমার দলের অবস্থান এটাই, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নতুন সরকার তৈরি হয়েছে, সরকারের সঙ্গে থাকবেন এবং তার থেকে বড় কথা মাস্টারমশাইদের যে কাজ, দিদিমণিদের যে কাজ, একটু সেইটা করবেন। মানে আপনারা পারেন, আমাদের থেকে বেশি পারেন, যে আজকে এই দেশ আমাদের সাংস্কৃতিক জাতীয়তাবাদের যে মূল লক্ষ্য, আজকে এই সেটাকে মানুষের কাছে পৌঁছে দেবেন। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শুধু শিক্ষা আক্রান্ত নয়, শিক্ষক রক্তাক্ত নয়, আক্রান্ত প্রকৃতি। তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গের ইকোলজিক্যাল ব্যালেন্সকে পর্যন্ত ধ্বংস করে দিয়ে চলে গেছে। এই সরকারের কারণে বিভিন্ন ছোট ছোট নদীর উত্তরবঙ্গের গতিমুখের পরিবর্তন হয়ে গেছে। ইললিগাল স্যান্ড মাইনিং, ইললিগাল বোল্ডার লিফটিং, হাজার হাজার একর চাষযোগ্য জমিকে জলের তলায় পাঠিয়ে দিয়েছে। এর বাইরে বের করে আনবার দায়িত্ব সমস্ত সমাজকে নিতে হবে। আর সেই সমাজের সবচেয়ে গ্রহণযোগ্যতা যাদের আছে, খালি দুজনের শ্রেণীর মানুষের থাকে সবচেয়ে বেশি। আমি কাউকে আঘাত করতে চাইছি না। এক যারা স্কুল শিক্ষক, আর দ্বিতীয় যারা চিকিৎসক। যদি অধ্যাপক এখানে বসে আছেন, তিনিও তার সঙ্গেও তার স্কুলের শিক্ষকের যে সম্পর্ক আছে তার কথা যতবার তার মনে পড়ে রাত্রিবেলা বা বিশেষ বিশেষ সময়ে, যার আন্ডারে উনি পিএইচডি করেছিলেন বা যে সময় উনি এমএসসির ক্লাসে বসেছিলেন, তার কথা ততবার মনে পড়ে না, পড়তে পারে না। সেই কথাটা একটু স্মরণ রাখবেন। নমস্কার। বন্দে মাতরম।